আওয়ামী লীগ জনরাই উপেক্ষা করে ক্ষমতায় থাকতে গিয়ে ভারত নির্ভর এবং চীন নির্ভরতা বেড়েছে। বাজেট ঘাটতি পূরণের জন্য এবং ধরেন এই অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য বেশ কিছু বড় প্রকল্পে অর্থায়নের জন্য চীনের দ্বারস্থ সরকার হতে চায়। আমরা ভারত চীন সবাইকেই বাংলাদেশের বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু আমরা তখনই সমালোচনা করি যখন পররাষ্ট্রমন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী চীন যাচ্ছে, নরেন্দ্র মোদীকে জানিয়ে যাচ্ছে। শেখ রবিউল আলম, আপনার কাছে যেতে চাই। আজকে আপনি জানেন যে মূল শিরোনাম বেশ কয়েকটি ঘটনা নিয়েই আমাদের গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেটি হচ্ছে কোটা আন্দোলন, শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের আন্দোলন এবং মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর। আমরা চীন সফর দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। চীন সফরকে আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে ভারত এবং চীন এটি বড় দুটি, একটি নিকট প্রতিবেশী, একটি দূর প্রতিবেশী, দুজনের সাথেই কূটনীতিক সম্পর্কে যেখানে তাদের আন্তর্জাতিক অঙ্গনে মুখোমুখি অবস্থা, সেখানে বাংলাদেশের অবস্থানটা কী? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সহালোচক এবং এই মুহূর্তে যারা এসসিটিভির সাথে যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী এবার শপথ নেওয়ার পর প্রথমে ভারতে গিয়েছেন, এখন চীনে যাচ্ছেন। এই দুটি রাষ্ট্রেরই মানে চীন এবং ভারতেরই বাংলাদেশে একটা কর্তৃত্ববাদী এবং তাদের দেশের স্বার্থের রাজনীতি আছে, এবং সেই রাজনীতিতে আওয়ামী লীগের সমর্থন অব্যাহত রাখার জন্য একটা প্রচেষ্টা আছে আওয়ামী লীগের তরফ থেকে, সরকারের তরফ থেকে, যার ফলে আওয়ামী লীগ জনরাই উপেক্ষা করে ক্ষমতায় থাকতে গিয়ে ভারত নির্ভর এবং চীন নির্ভরতা বেড়েছে। যার ফলে ওই যে কর্তৃত্ববাদী যে আপনার ভূ রাজনীতি অথবা আঞ্চলিক রাজনীতি, দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাজনীতি, সেই জায়গায় বর্তমান সরকারকে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে হচ্ছে। সে উভয়ের আনুকূল্য চাচ্ছে, উভয়ের সমর্থন চাচ্ছে, আবার দেশ পরিচালনার ক্ষেত্রেও চীনের একটা ভূমিকা থাকে অর্থনৈতিকভাবে। সেই জায়গায় একটা চেক অ্যান্ড ব্যালেন্সের রাজনীতি আওয়ামী লীগ করতে চাচ্ছে বা সরকার করতে চাচ্ছে, তারই অংশ হিসেবে এই সফর। চীনের যে ব্যাপারটা, চীন তো ধরেন অর্থনৈতিক কূটনীতি চীনের প্রাধান্য পায়, এবং এই অঞ্চলে ওয়ান বেল্ট ওয়ান রোডের যে রাজনীতিটা রয়েছে, অর্থাৎ আপনি যদি ওইভাবে যান তাহলে আমাদের এই ইন্দো প্যাসিফিক যে অঞ্চল, এই অঞ্চলে পৃথিবীর প্রায় অর্ধেক লোক বসবাস করে। আগামীতে বিশ্ব জিডিপির প্রায় 45% 2040 সালের মধ্যে কিন্তু ইন্দো প্যাসিফিক অঞ্চলে চলে আসবে। তার কাছে হিউজ অর্থ আছে, সে কিন্তু সেটা বিনিয়োগ করতে চায়, এবং সেই বিনিয়োগের ক্ষেত্রে তার কিছু উদ্দেশ্য আছে। একটা হচ্ছে বাংলাদেশ তার নিয়ন্ত্রণে থাকুক, কৌশলগত দিক থেকে ভূ রাজনীতিতে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারলে চীনের অনেক দিক দিয়ে লাভ। মায়ানমার সে নিয়ন্ত্রণ চায় ওয়ান বেল্ট ওয়ান রোডের কারণে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের এখন অর্থনৈতিক সংকট আছে, বাজেট ঘাটতি পূরণের জন্য এবং ধরেন এই অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য বেশ কিছু বড় প্রকল্পে অর্থায়নের জন্য চীনের দ্বারস্থ সরকার হতে চায়। চীন ইতিমধ্যে কিন্তু $7 বিলিয়ন মতো কিন্তু একক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে বিনিয়োগ করেছে অথবা অর্থ সহায়তা দিয়েছে। এখানে দুটি লাভ চীনের। একটা হচ্ছে যে সে যদি বাংলাদেশে অর্থ সহায়তা দিতে পারে, যে অর্থ দেয় তার ইন্টারেস্ট সে পায়, আবার যে প্রকল্পে অর্থ দেয় ওই প্রকল্প সে বাস্তবায়ন করে, তার দেশের কোম্পানি, সেখান থেকে আবার লাভও সে পায়। মানে দুই ধরনের লাভ। তৃতীয় হচ্ছে তার জনবলও এখানে সে করতে পারে, আপনার তার লোকবল জনবলের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সে কনসালটেন্সি দিতে পারে, একটা হিউজ অঙ্কের টাকা ওই প্রকল্প থেকে নিয়ে যেতে পারে সে। তৃতীয়ত হচ্ছে এই অর্থ সহায়তা দিতে দিতে সে বাংলাদেশের যে বর্তমান নতজন্ম একটা সরকার আছে, যে জনগণের প্রতিনিধিত্ব করছে না, তার তো কিছু দুর্বলতা থাকে, এটা তো অস্বীকার করবেন না। আপনার যদি ক্রেডিবিলিটিতে সমস্যা থাকলে কিন্তু কিছু দুর্বলতা থাকে সরকারের, ওই দুর্বলতাকেও চীন কাজে লাগিয়ে বাংলাদেশের রাজনীতিতে তার একটা একচ্ছত্র আধিপত্য সেটাও প্রতিষ্ঠিত করতে চায়। শেখ রবিউল আলম, আপনাদের ক্ষেত্রে ভারত সফরের সময় যেভাবে সমালোচনা শুনি, চীনের ক্ষেত্রে আপনারা সেভাবে বলছেন না কেন? ভারতে গেলে দেশ বিকিয়ে যাচ্ছে, চীনেও কি একই বিষয়টা আসে না? আমরা ভারত চীন সবাইকেই বাংলাদেশের বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু আমরা তখনই সমালোচনা করি যখন পররাষ্ট্রমন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী চীন যাচ্ছে, নরেন্দ্র মোদীকে জানিয়ে যাচ্ছে। আবার যখন বলেন প্রধানমন্ত্রী চীনে যাচ্ছে, ইন্ডিয়ার আপত্তি নেই, এভাবে যখন বলেন তখন তো আমাদের স্বকীয়তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতি সত্তার উপর একটা আঘাত হয়, তখন তো প্রতিবাদ করতেই হয়। আবার ভারতে গিয়ে যে সমঝোতার স্বাক্ষরগুলি তিনি করেছেন, সেখানে বাংলাদেশের স্বার্থ উপেক্ষিত হয়েছে, সে ব্যাপারে সোচ্চার থাকার দায়িত্ব তো রাজনৈতিক দল হিসেবে আমাদের আছে, এবং একজন রাজনীতিক হিসেবেও আমাদের আছে। সেই জায়গা থেকে আমরা বলছি বাংলাদেশের স্বতন্ত্র রাষ্ট্র, বাংলাদেশের সাথে সম্পর্ক বহির্বিশ্বের হবে পারস্পরিক স্বার্থে বা বৃহত্তর স্বার্থে, কোনো বিশেষ রাষ্ট্রের তাবেদারি করবার জন্য নয়, ন্যায্যতার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে, অধিকারের ভিত্তিতে, সম অধিকার বলছি আমি।
সেই জায়গায় আমাদের আপত্তি রয়েছে। আপনি চীনের কথা বলছেন, চীনের সাথে তো এখন আওয়ামী লীগের খুব ভালো সখ্যতা, রাইট? স্বাধীনতার যুদ্ধে চীন বিরোধিতা করেছে না? পাকিস্তান আমাদের ৭৪ সালে স্বীকৃতি দিয়েছে, আর চীন হচ্ছে বঙ্গবন্ধু যেদিন মারা গিয়েছে ৭৫ সালের 15ই আগস্ট স্বীকৃতি দিয়েছে না? বাংলাদেশ যখন প্রথম জাতিসংঘের সদস্য হতে চায়, এই চীন ভেটো দিয়েছে, 2 বারই ভেটো দিয়েছে না? আপনি জানেন। তো এখন চীন হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু হয়ে গিয়েছে। আপনি বুঝতে পারছেন আওয়ামী লীগের রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে যদি আপনি সহায়তা করেন আর তার সাথে যদি আওয়ামী লীগের স্বার্থের সাথে একত্রতা প্রকাশ করেন, সবাই বন্ধু, কেউ শত্রু নয়। আর আমরা কিন্তু বন্ধু শত্রু বিবেচনা করি বাংলাদেশের বৃহত্তর মানুষের স্বার্থে, বৃহত্তর রাষ্ট্রীয় স্বার্থে। সেই যে একটা হচ্ছে আওয়ামী লীগের বিএনপির মধ্যে পার্থক্য, যার ফলে প্রধানমন্ত্রী যাচ্ছেন, শুনেছি 20টা সমঝোতা স্বাক্ষর, 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হবে। আমি 20টা দেখলাম আজকে। তো ঠিক আছে, সেগুলি কি হয়, সেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয় কি না, এবং ধরেন বাংলাদেশ দেশের স্বার্থের বাইরে কোনো সমঝোতা স্বাক্ষরে যায় কি না, সেগুলি সফরটা শেষ হলে বোঝা যাবে। তো আমি এটুকু নিশ্চিত হয়ে বলতে পারি যে প্রধানমন্ত্রী তার এই যে সরকার, সেই সরকারকে টেকসই করার জন্য, সেই সরকারের মেয়াদটা পূর্ণ করবার জন্য ভারত এবং চীনের দুজনেরই আনুকূল্য চায়, সমর্থন চায়। সেই সমর্থনটা কোনো ক্ষেত্রে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে চাচ্ছে, তার থেকে যেন অন্তত বিরত থাকুক। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।